আজকে লেকচার 5 সহায়ক গ্রন্থসমূহ জেনারেল বায়োলজি, ইভলিউশন, ডিস্ট্রিবিউশন এন্ড প্যালিওন্টোলজি, ডক্টর বি.এস. তোমার and Dr. S.P. Singh, রাস্তগী পাবলিকেশনস, মিরাট, ইন্ডিয়া। বিবর্তন, প্রত্নজীব বিজ্ঞান, প্রাণী ভূগোল, কে.এম. আওরঙ্গজেব, কবির পাবলিকেশনস। বিবর্তন বিদ্যা, প্রত্নজীব বিদ্যা ও প্রাণী ভূগোল, মোহাম্মদ আব্দুল্লাহ হেলাল, তাকিয়া মোহাম্মদ পাবলিকেশনস। বিবর্তন, প্রত্নজীব বিজ্ঞান ও প্রাণী ভূগোল, এ.কে.এম. আল আব্দুল্লাহ, মোহাম্মদ ফিরোজুর রহমান ও নূর মোহাম্মদ সিদ্দিক, বাংলাদেশ বুক ব্যাংক কর্তৃক প্রকাশিত। তা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি শিরোনামের মধ্যে প্রাণী বিস্তার। প্রাণী বিস্তার বিষয়টি হচ্ছে যে কোনো একটি প্রাণী, একটি প্রজাতি বা বৃহৎ কোনো জনগোষ্ঠী কোন একটি জায়গায় উৎপত্তি লাভ করে চারিদিকে ছড়িয়ে পড়া, বা তার যে জায়গায় সে বসতি স্থাপন করার জন্য উপযুক্ত স্থান খুঁজে নেওয়াটাই, উপযুক্ত স্থানে গিয়ে বসবাস করাটাই হচ্ছে প্রাণী বিস্তার বা অ্যানিমেল ডিস্ট্রিবিউশন। অ্যানিমেল ডিস্ট্রিবিউশন আমরা এভাবে দেখতে পারি যে কোন একটি প্রজাতি বা কোন একটি জনগোষ্ঠী, জনগোষ্ঠী বৃহৎ জনগোষ্ঠী এক সীমাবদ্ধ অঞ্চলে আবির্ভূত হয়ে সক্রিয় পরিযানের মাধ্যমে মাইগ্রেশন করে, অভিপ্রায়ন করে কালক্রমে বিস্তীর্ণ এলাকা, অর্থাৎ অনেক দূরে, অনেক ব্যাপক এরিয়া জুড়ে অথবা অনেক দূরে গিয়ে বিস্তৃত হওয়াকে, গ্রাফিন হওয়াকে, ডিস্ট্রিবিউশন হওয়াকে প্রাণী বিস্তার বা অ্যানিমেল ডিস্ট্রিবিউশন বলে। আমি আবার বলছি, একটি প্রজাতি বা কোনো জনগোষ্ঠী এক সীমাবদ্ধ অঞ্চলে আবির্ভূত হয়ে সক্রিয় পরিযানের মাধ্যমে, অ্যাক্টিভ মাইগ্রেশনের মাধ্যমে, অভিপ্রায়নের মাধ্যমে কালক্রমে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত হওয়াকে, ডিস্ট্রিবিউট হওয়াকে, গ্রাফিন হওয়াকে, ছড়িয়ে পড়াকে প্রাণী বিস্তার বলা হয়ে থাকে। প্রাণী বিস্তারকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে বা স্পেসে প্রাণী বিস্তার, আর বিভিন্ন সময়ে বা টাইম এ প্রাণী বিস্তার। তো আমরা প্রথমে পৃথিবীর বিভিন্ন স্থানে প্রাণী বিস্তার দেখব। পৃথিবীর বিভিন্ন স্থান বা স্পেসে প্রাণী বিস্তার, এটিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ভৌগোলিক বা আনুভূমিক বা হরাইজন্টাল বিস্তার বা হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রাণীর আনুভূমিক বিস্তার, অর্থাৎ ল্যান্ড জুড়ে যে আনুভূমিক বিস্তার, এরূপ বিস্তারের উপর ভিত্তি করে আমরা পৃথিবীটিকে 6টি অঞ্চলে ভাগ করছি। তোমরা নিশ্চয়ই জানো, এআর ওয়ালেস কর্তৃক প্রণীত যে অঞ্চল বিভাজন, এটা হচ্ছে ভৌগোলিক বা আনুভূমিক বিস্তার। আর ব্যাথিমেট্রিক বা উল্লম্ব তলে বিস্তার, তোমরা পাশের গ্রাফটিতে দেখো, এই যে পৃথিবীর আনুভূমিক বরাবর বা হরাইজন্টালি যে ডিস্ট্রিবিউশন, সেটি হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। আর উল্লম্ব তলে এটি সাগরের পানি, এই সাগরের পানিতে উল্লম্ব বরাবর যে ডিস্ট্রিবিউশন, এটি স্বাদুপানির জলাশয়, এখানে উল্লম্ব তলে বিস্তার। এটা স্থল ভাগের মধ্যে পাহাড়, পর্বত ইত্যাদি উঁচু ভূমি, তাতে উল্লম্ব বিস্তার। এই উল্লম্ব বিস্তার বা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন কে ব্যাথিমেট্রিক বা উল্লম্ব তলে বিস্তার বলা হচ্ছে। জলে এবং স্থলে প্রাণীদের খাড়া বিস্তারকে বলা হচ্ছে ব্যাথিমেট্রিক বিস্তার। ব্যাথিমেট্রিক বিস্তারকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। হ্যালোবায়োটিক, সমুদ্রে, এই যে সমুদ্রে উল্লম্ব তলে বিস্তার হলে তাকে হ্যালোবায়োটিক। যদি সেটা স্বাদুপানিতে হয়, যে স্বাদুপানিতে হলে সেটাকে বলা হচ্ছে লিম্নোবায়োটিক। তোমরা জানো লিমনোস মানে হচ্ছে স্বাদুপানির জলাশয়। আর জিওবায়োটিক, অর্থাৎ স্থলে উল্লম্ব তলে, যে স্থলের পাহাড়, পর্বত ইত্যাদিতে যে উল্লম্ব তলে বিস্তার, এটাকে বলা হচ্ছে জিওবায়োটিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভৌগোলিক এবং ব্যাথিমেট্রিক। ভৌগোলিক হচ্ছে আনুভূমিক বা হরাইজন্টাল বিস্তার, পৃথিবীর স্থলভাগের আনুভূমিক ভাবে যে বিস্তার, তাকে বলা হচ্ছে হরাইজন্টাল বা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। আর ব্যাথিমেট্রিক মানে হচ্ছে উল্লম্ব তলে খাড়া ভাবে যে বিস্তার, সেটা জল এবং স্থল উভয় অবস্থায় হতে পারে। এটাকে আবার 3টি ভাগে ভাগ করা হচ্ছে। হ্যালোবায়োটিক যদি এটা সমুদ্রে উল্লম্ব তলে হয়, লিম্নোবায়োটিক যদি এটা স্বাদুপানিতে উল্লম্ব তলে হয়, আর জিওবায়োটিক যদি এটি স্থলে উল্লম্ব তলে হয়। আর বিভিন্ন সময় বা টাইম, অর্থাৎ অতীতকাল থেকে বর্তমান পর্যন্ত প্রাণীর উৎপত্তি, বিবর্তন এবং পৃথিবী থেকে হারিয়ে যাওয়া, কেউ কেউ আবার ব্যাপকভাবে বিস্তার লাভ করা ইত্যাদি, অতীত থেকে বর্তমান পর্যন্ত যে প্রাণীর বিস্তার, তাকে বলা হচ্ছে বিভিন্ন সময়ের বা টাইম এর প্রাণী বিস্তার। এটি যেহেতু প্রত্ন প্রাণী বিদ্যার অংশ, অর্থাৎ প্যালিওন্টোলজির, এই কারণে জু জিওগ্রাফিতে এটি আলোচনায় আসছে না। তাহলে আমরা মোটামুটি ভাবে এই অবস্থাটা দেখতে পেলাম যে পৃথিবীর
বিভিন্ন স্থানে প্রাণী বিস্তার, ভৌগোলিক এবং ব্যাথিমেট্রিক, আর বিভিন্ন সময়ে প্রাণী বিস্তার। তাহলে প্রাণী বিস্তারের সংজ্ঞা বুঝলাম, এর প্রকারভেদ বুঝলাম। আমরা প্যাটার্নস বা ধরন এ যাব, যে পৃথিবীব্যাপী যে প্রাণীর বিস্তার দেখা যায় এর ধরন বা প্রকৃতি একরকম নয়। প্রধানত 4 ধরনের প্রাণী বিস্তার দেখা যায়। একটি হচ্ছে মেরু বিস্তার বা আর্কটিক ডিস্ট্রিবিউশন, গ্রীষ্মমণ্ডলীয় বিস্তার বা ট্রপিক্যাল ডিস্ট্রিবিউশন, পৃথিবীব্যাপী বিস্তার বা কসমোপলিটন বা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন, আর বিচ্ছিন্ন বিস্তার বা ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। তা প্রথমে আমরা মেরু বিস্তারে আসি। মেরু বিস্তার বুঝতেই পারতেছো যে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু বরাবর বিভিন্ন ধরনের প্রাণী আমরা এখানে স্লাইডে দেখিয়েছি, যেমন এটা লিওপার্ড সিল, পেঙ্গুইন, আর্কটিক উলফ, স্নোই আওয়েল, আর্কটিক ফক্স, পোলার বিয়ার ইত্যাদি প্রাণীকুলগুলো পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুতে অবস্থান করে বা ওই অঞ্চলে বিস্তার লাভ করেছে বা ওই অঞ্চলে পরিব্যাপ্ত হয়েছে। এই জন্য এই ধরনের বিস্তারকে আমরা বলবো মেরু বিস্তার বা আর্কটিক ডিস্ট্রিবিউশন। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কয়েক প্রজাতির সিলেন্ট্রেট, সন্ধিবতী প্রাণী ও কম্বোজ প্রাণী এই অঞ্চলে বা আর্কটিকে দেখতে পাওয়া যায়। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে সিল, ক্যালোরিনাস এসপি, এই যে সিল, পেঙ্গুইন, অ্যাপটেনোডাইটেস, আর্কটিক নেকড়ে, যে আর্কটিক নেকড়ে, ক্যানিস লুপাস আর্কটস, স্নো প্যাচা, বুবো স্ক্যান্ডিয়েসাস, আর্কটিক শিয়াল, ভালপেস ল্যাগোপাস, মেরু ভল্লুক, আরসাস মেরিমেটাস। এছাড়াও আছে মাক্স অক্স, অভিবস মোসাটাস, নীলতিমি, বেলিনপটেরা মাস্কুলাস, ক্যারিবু রাঙ্গিফার ট্যারান্ডাস, আমরা ক্যারিবুর স্লাইড একেবারে লাস্টে এসে দেখব, স্যামন মাছ অনকোরিঙ্কাস প্রভৃতি প্রাণী আমরা এই মেরু অঞ্চলে দেখতে পাবো। তাহলে মেরু অঞ্চলের যে বিস্তার সেটাকে বলা হচ্ছে আর্কটিক ডিস্ট্রিবিউশন বা মেরু বিস্তার, অর্থাৎ পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু বরাবর বিভিন্ন ধরনের যে প্রাণী বিস্তার লাভ করেছে, পরিব্যাপ্ত হয়েছে, তাকে বলা হচ্ছে মেরু বিস্তার। এবারে গ্রীষ্মমণ্ডলীয় বা ট্রপিক্যাল ডিস্ট্রিবিউশন। আমরা এখানে একটি পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি। মানচিত্রের ঠিক পূর্ব পশ্চিম বরাবর মাঝখান দিয়ে যে রেখাটি গেছে তার নাম ইকুয়েটর বা বিষুবরেখা। বিষুবরেখার থেকে 23.5 ডিগ্রি উত্তরে গেছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, আর 23.5 ডিগ্রি দক্ষিণ দিক দিয়ে যে রেখাটি গেছে সেটি হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বা মকর ক্রান্তি রেখা। এই জায়গাটি হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন। এই ট্রপিক্যাল রিজিয়নে সূর্য লম্বভাবে কিরণ দেয়, আলো দেয়, ফলে এই এলাকার তাপমাত্রা বেশি থাকে। এই তাপমাত্রা বেশি থাকে বলে এই অঞ্চলের এনিমেলের বিস্তার বেশ আমরা দেখতে পাবো, বেশ ব্যাপক বিস্তার আছে, এবং এনিমেল স্বাচ্ছন্দ্যেই সে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হোক আর উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী হোক, এই অঞ্চলে তার যথেষ্ট পরিমাণে বিস্তার লাভ করতে দেখি। তোমরা এখানে একটি জিনিস খেয়াল করে দেখো, এখানে এই যে আফ্রিকা মহাদেশ বা ইথিওপিয়ান রিজিয়ন, এই আফ্রিকা মহাদেশ বা ইথিওপিয়ান রিজিয়নের উপর 3টি রেখায় গেছে। ইকুয়েটর গেছে, ট্রপিক অফ ক্যান্সার গেছে এবং ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন গেছে। তোমরা জানো আফ্রিকা মহাদেশকে বলা হয় চিড়িয়াখানার মহাদেশ, অর্থাৎ প্রচুর জীবজন্তু এখানে আমরা বসবাস করতে দেখি, বিস্তার লাভ করতে দেখি। তাহলে ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলে বিস্তারের মধ্যে আমরা যেহেতু আফ্রিকার অবস্থানটা দেখতে পাচ্ছি, এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে প্রাণীর বিস্তারের ক্ষেত্রে তাপমাত্রা একটি ব্যাপক ভূমিকা রাখে। তো অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে এরকম অবস্থাটা নাই, যেমন সাউথ আফ্রিকার ভিতরে উপর দিয়ে 2টি রেখা গেছে। এশিয়ার উপর দিয়ে আমরা যদি দেখি, আমি গতদিনও বলছি তোমাদেরকে যে আমাদের দেশের উপর দিয়ে যে রেখাটি গেছে তার নাম ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। তো যাই হোক, এই ট্রপিক্যাল রিজিয়নে যে ডিস্ট্রিবিউশন হয় সেটি হচ্ছে ট্রপিক্যাল ডিস্ট্রিবিউশন বা গ্রীষ্মমণ্ডলীয় বিস্তার। বিষুবরেখার উত্তরে এবং দক্ষিণে 23.5 ডিগ্রি অক্ষাংশ এলাকা জুড়ে, অর্থাৎ উত্তরে কর্কট ক্রান্তি ও দক্ষিণে মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে পরিব্যাপ্ত বা ডিস্ট্রিবিউটেড প্রাণীদের বিস্তারকে বলা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় বিস্তার। বিভিন্ন ধরনের ব্যাঙ, দ্যাট মিনস উভচর সরীসৃপ, যেগুলো অ্যাকচুয়ালি পয়কিলো থার্মাল এনিমেল বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, তাদেরকে আমরা এই অঞ্চলে বিস্তার লাভ করতে দেখি। বিভিন্ন জাতীয় পাখি,
যেমন বাজ, কাঠঠোকরা, টিয়া, বহু প্রজাতির বানর, মাংসাশী, স্তন্যপায়ী এই অঞ্চলে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। তাহলে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বা ট্রপিক্যাল অঞ্চলে যে ডিস্ট্রিবিউশন প্রাণীদের, তাকে বলা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় বিস্তার বা ট্রপিক্যাল ডিস্ট্রিবিউশন। এরপরে পৃথিবীব্যাপী বিস্তার। কিছু প্রাণী দেখতে পাচ্ছ তোমরা এখানে, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী, তারা পৃথিবীর চারিদিকে প্রায় সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যেমন এটা রোডেন্ট অর্থাৎ ইঁদুর জাতীয় মেরুদণ্ডী প্রাণী, ব্যাটস বা বাদুড় জাতীয় মেরুদণ্ডী প্রাণী। এছাড়া কিছু অমেরুদণ্ডী প্রাণী আছে যেগুলো ডাইভার্সিফাইড হয়েছে, পৃথিবীর প্রায় সব অঞ্চলেই ছড়িয়ে পড়েছে। এই প্রাণীগুলোকে যে বিস্তার, এই বিস্তারকে বলা হচ্ছে কসমোপলিটন আর ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন। যেসব প্রাণী পৃথিবীর সর্বত্র পরিব্যাপ্ত এবং যারা সব ধরনের পরিবেশে অভিযোজিত বা অ্যাডাপ্টেড হতে সক্ষম, তাদেরকে বিশ্বজনীন প্রাণী বা ইউরিটোপিক প্রাণী বলা হয়। তাহলে একটা বিশেষ টার্ম আমরা দেখতে পাচ্ছি, যারা বিশ্বজনীন বা কসমোপলিটন অ্যানিমেল, তাদেরকে আরেকটি নাম হচ্ছে ইউরিটোপিক প্রাণী। এরা খুবই সক্রিয় এবং দীর্ঘ পথ পরিযায়নে সক্ষম, মাইগ্রেশন করতে পারে তারা অনেক দূর, এবং যে কোনো প্রাকৃতিক প্রতিবন্ধকতা তারা কাটিয়ে উঠতে সক্ষম, অর্থাৎ যে কোনো ন্যাচারাল ব্যারিয়ার তারা করতে পারে, ওভারকাম করতে পারে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মুরিড রোডেন্ট অর্থাৎ মাইস এন্ড র্যাটস এবং বাদুড় জাতীয় প্রাণী, এই বিস্তার প্রাণীদের বিস্তার প্রায় বিশ্বব্যাপী, অর্থাৎ এই সমস্ত প্রাণী। এছাড়াও কিছু পাখি আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন করতে পারে, ক্যাটস, ডগস ইত্যাদি ওয়ার্ল্ডলি ডিস্ট্রিবিউশন করতে পারে। আমরা পৃথিবীব্যাপী বিস্তার বা কসমোপলিটন বা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন বুঝতে পারলাম। বিচ্ছিন্ন বিস্তার বা ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে কোনো প্রাণী একই বা নিকট প্রজাতির প্রাণীকুল পাশাপাশি অঞ্চলে কন্টিনিউয়াসলি না থেকে, অর্থাৎ নিরন্তরভাবে না থেকে, বহু দূরত্বের ব্যবধানে পৃথিবীর ভিন্ন ভিন্ন ভৌগোলিক অঞ্চলে ছড়িয়ে পড়া। যেমন আমরা এর আগে তোমাদেরকে বলেছিলাম লাংফিশ বা ফুসফুস মাছ দক্ষিণাংশের 3টি মহাদেশে পাওয়া যায়। এই একটি হচ্ছে সাউথ আমেরিকায়, একটি আফ্রিকায়, আর একটি প্রজাতি হচ্ছে অস্ট্রেলিয়ায়। এই যে 3টি মহাদেশে অনেক দূরে দূরে তাদের বিস্তার, এই বিস্তারটিকে বলা হচ্ছে বিচ্ছিন্ন বিস্তার বা ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। তাহলে একই প্রজাতি বা নিকট প্রজাতি, খুব কাছাকাছি রিলেটেড প্রজাতি পাশাপাশি নিরন্তরভাবে অর্থাৎ কন্টিনিউয়াসলি না থেকে বহু দূরত্বের ব্যবধানে পৃথিবীর ভিন্ন ভিন্ন ভৌগোলিক অঞ্চলে ছড়িয়ে পড়লে এই ধরনের বিস্তারকে আমরা বলবো বিচ্ছিন্ন বিস্তার। বিচ্ছিন্ন বিস্তারকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্থানীয় বিচ্ছিন্নতা বা লোকাল ডিসজাংশন, আরেকটা হচ্ছে আন্তঃমহাদেশীয় বা ইন্টারকন্টিনেন্টাল ডিসজাংশন। প্রথমে আমরা আসি স্থানীয় বিচ্ছিন্নতা বা লোকাল ডিসজাংশন। লোকাল ডিসজাংশন হচ্ছে যে বিশেষ সীমিত এলাকায় গণ্ডিবদ্ধ একই ধরনের প্রাণীর যদি তাদের মধ্যে দূরত্ব নিয়ে বিস্তার লাভ করে, দূরত্ব নিয়ে অবস্থাটা সৃষ্টি হয়, তখন তাদেরকে আমরা বলবো লোকাল ডিসজাংশন বা স্থানীয় বিচ্ছিন্নতা। এটা ব্যাপক দূরত্বে হতে পারে, কাছাকাছি দুটি প্রাণী ভৌগোলিক অঞ্চলে হতে পারে, অথবা বিশেষ সীমিত এলাকায় গণ্ডিবদ্ধ এবং দূরত্ব নিয়ে এরকম বিস্তারকে আমরা বলবো বিচ্ছিন্নতাকে আমরা বলবো স্থানীয় বিচ্ছিন্নতা। যেমন এখানে লাল চিহ্নিত যে অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে হিস্টোরিক ডিস্ট্রিবিউশন অফ প্যান্থেরা লিও, অর্থাৎ সিংহের ডিস্ট্রিবিউশন, যেটা আফ্রিকা অঞ্চল, এটা আমরা জানি আফ্রিকা মহাদেশ, এবং এটি হচ্ছে আরব, এবং এটি হচ্ছে ভারতীয় অঞ্চল। তাহলে এই অঞ্চল জুড়ে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল এক সময় প্যান্থেরা লিও, কিন্তু আজকের অবস্থান হচ্ছে এই সবুজ চিহ্নিত অবস্থান, প্যান্থেরা লিওর ডিস্ট্রিবিউশন সবুজ চিহ্নিত। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে শুধুমাত্র ভারতের গির নামক অঞ্চল, এই গির অঞ্চলে এবং আফ্রিকার এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা সিংহের উপস্থিতি দেখতে পাই। সিংহ ভারতের গির অঞ্চল ও আফ্রিকায় সীমাবদ্ধ, কিন্তু অতীতে এরা এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সিংহ পাওয়া যেত। তাহলে এই ধরনের বিচ্ছিন্নতাটাকে আমরা বলতে পারি স্থানীয় বিচ্ছিন্নতা বা লোকাল ডিসজাংশন। আমরা দেখতে পাচ্ছি একটি সামুদ্রিক ফ্লিপার স্তন্যপায়ী প্রাণী, যা উত্তর মেরুর নরওয়ে আর্কিপেলাগো বলে পরিচিত এসভালবার্ড ও রাশিয়ার সাইবেরিয়ায় পাওয়া যায়। এবং এই 2টি অঞ্চলের মধ্যে দূরত্ব থাকার কারণে এই ধরনের
যে তোমার বিচ্ছিন্নতা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্থানীয় বিচ্ছিন্নতা বা লোকাল ডিসজাংশন। ওয়ালরাস বৈজ্ঞানিক নাম হচ্ছে ওডোবেনাস রোজা মেরাস, এটা একটি সামুদ্রিক ফ্লিপার স্তন্যপায়ী প্রাণী। তাহলে স্থানীয় বিচ্ছিন্নতার ভিতরে প্রথম যে টার্মটা আমরা দেখতে পেলাম স্থানীয় বিচ্ছিন্নতা বা লোকাল ডিসজাংশন, এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আন্তঃমহাদেশীয় বা ইন্টারকন্টিনেন্টাল ডিসজাংশন, আমরা এর কথা আগেও বলেছি যে এটা সাউথ আমেরিকান লাংফিশ লেপিডোসাইরেন, এটা আফ্রিকান লাংফিশ প্রোটোপটেরাস, আর এটি হচ্ছে অস্ট্রেলিয়ান লাংফিশ বা নিওসিরাটোডাস। দে আর শোয়িং ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ তারা যে ডিস্ট্রিবিউশনটি দেখাচ্ছে সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, এবং এটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল, অর্থাৎ একটি মহাদেশ থেকে আরেকটি মহাদেশ অনেক দূরের ব্যবধানে আমরা তাদের ভিতরে বিচ্ছিন্নতা বা বিস্তার দেখতে পাচ্ছি। এটি হচ্ছে টাপিরস অফ দি ওয়ার্ল্ড। টাপিরের 3টি প্রজাতি আমরা দেখতে পাবো সাউথ আমেরিকায় আছে, টাপিরাস বায়ার্ডি, টাপিরাস টেরেস্ট্রিস আর টাপিরাস পিনচাকি। এই 3টি আছে সাউথ আমেরিকায় বা নিওট্রপিক্যাল রিজিয়নে। হায়ারাস এই টাপিরটি টাপিরাস ইন্ডিকাস, এটি আছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। তাহলে এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া আর সাউথ আমেরিকার ভিতরে অনেক দূরত্বের ব্যবধান। তো দুটি ভিন্ন ভৌগোলিক অঞ্চল, দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় টাপির পাওয়া যায়, এবং মাঝের অঞ্চলগুলোতে এরা অনুপস্থিত। তাহলে এই ধরনের বিচ্ছিন্নতাকে বলা হচ্ছে আন্তঃমহাদেশীয় বা ইন্টারকন্টিনেন্টাল ডিসজাংশন। এক মহাদেশ হতে অন্য মহাদেশে গণ বা গোত্র পর্যায়ে এরূপ বিস্তার দেখা যায়। যেমন ফুসফুস মাছের 3টি গণ দক্ষিণাংশের 3টি মহাদেশে, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া দেখা যায়। উক্ত মহাদেশগুলোর মধ্যবর্তী অঞ্চলে ফুসফুস মাছ নেই। অন্যদিকে টাপির ব্যাপক দূরত্বের ব্যবধানে 2টি ভিন্ন ভৌগোলিক অঞ্চল দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়, এবং মাঝের অঞ্চলগুলোতে এরা অনুপস্থিত। তাহলে এটা হচ্ছে আন্তঃমহাদেশীয় বিচ্ছিন্নতা, যেগুলো অ্যাকচুয়ালি বিচ্ছিন্ন বিস্তারের মধ্যে পড়ছে। আমরা বিচ্ছিন্ন বিস্তারের কারণ বা কজেস অফ ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এটি দেখব। যেমন এটি পাশাপাশি 2টি অঞ্চল, একটি হচ্ছে ইউরেশিয়া আর একটি হচ্ছে নর্থ আমেরিকা। একসময় তারা বেরিং প্রণালী নামক একটি স্থল সেতু বা করিডোর দ্বারা পরস্পর যুক্ত ছিল। পরে অনেক প্রাণী এই অঞ্চল থেকে এই অঞ্চলে কিংবা এই অঞ্চল থেকে এই অঞ্চলে যাতায়াত করতে পেরেছিল। ফলে এই অঞ্চল থেকে ওই অঞ্চলে গিয়ে সেখানে বসতি স্থাপন করছে। পরবর্তীতে যখন এই ল্যান্ড ব্রিজটি বা করিডোরটি লুপ্ত হয়ে যায়, সাগরে নিমজ্জিত হয়ে যায়, অথবা তাদের ভিতরে জাংশনটা ডিসজাংশনে পরিণত হয়ে যায়, তখন এই অ্যানিমেল গুলো যারা এখানে এসেছে নর্থ আমেরিকায় কিংবা এশিয়ায় গিয়েছে, তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে পরস্পর থেকে। এটি একটি কারণ। এটি আমরা বেডিং প্রণালীতে দেখতে পাচ্ছি। ঠিক এরকম একটি পানামা যোজক, এখানে দেখো তোমরা পানামা যোজক, যেটা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার ভিতরে এক সময় একটি ব্রিজের বা একটি সংযোগ তৈরি করেছিল। ফলে অনেক প্রাণী এক্সচেঞ্জ হয়েছে, উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা এসেছে এবং দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকা গিয়েছে, কিন্তু পরবর্তীতে একটি সময় তারা আবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই স্থলযোজকটি নষ্ট হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, নিমজ্জিত হয়ে গিয়েছিল। তো এইভাবে তারা বিচ্ছিন্ন হয়ে যায়, এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে ক্লাইমেটের কারণে কিংবা ভূতাত্ত্বিক কারণে কোনো এনিমেলের মধ্যবর্তী অঞ্চলের এনিমেল গুলো যদি কোনো কারণে লুপ্ত হয়ে যায়, তাহলে পাশাপাশি 2টি অঞ্চলের ভিতরে একটা ব্যাপক দূরত্বের সৃষ্টি হয়ে যায়। তাহলে আমরা দেখব যে অতীতে স্থলযোজক দিয়ে সহজে প্রাণীরা পরিযান ঘটাতে সক্ষম হতো, কিন্তু কালক্রমে এই যোজক গুলো অস্তিত্ব বিনষ্ট হওয়ায় প্রাণীরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বিচ্ছিন্ন বিস্তার প্রদর্শন করে। অতীতে উত্তর আমেরিকা ও ইউরেশিয়া বেরিং প্রণালী দ্বারা যুক্ত ছিল। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মাঝে পানামা যোজক অনেক প্রাণীর পরিব্যাপ্তিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল, কিন্তু এগুলো নষ্ট হয়ে যাওয়াতে প্রাণীদের ভিতরে একটি তোমার ডিসজাংশন তৈরি হয়ে যায়, দুটি অঞ্চলে মানে তাদের ভিতরে বিচ্ছিন্নতা চলে আসে। এছাড়া ভূতাত্ত্বিক ও আবহাওয়া পরিবর্তন কিংবা ভিন্ন কোনো প্রাণীর আগমনে মূল প্রাণী সম্প্রদায়ের মধ্যে পরিযানে বা খোলাখুলি মেশায় বিঘ্ন ঘটায় প্রাণীরা ভিন্ন ভিন্ন উপগোষ্ঠীতে পৃথক হয়ে পড়ে। এমনকি মধ্যবর্তী অঞ্চল থেকেও প্রাণীরা ধ্বংস হয়ে যায়। এভাবে জীবিত প্রাণীরা বহু দূরত্বের ব্যবধানে ভিন্ন ভৌগোলিক অঞ্চলে অবস্থান নিয়ে বিচ্ছিন্ন বিস্তার প্রদর্শন করে।
তাহলে দুটি অন্যতম কারণ দেখতে পেলাম আমরা। দেখতে পেলাম যে স্থলযোজক গুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে, আর ভূতাত্ত্বিক আবহাওয়াগত পরিবর্তন বা অন্য কোনো প্রাণী দ্বারা ধ্বংস হয়ে যাওয়ার কারণে মধ্যবর্তী অঞ্চলের প্রাণীরা লুপ্ত হয়ে গিয়ে তাদের ভিতরে একটা বিচ্ছিন্নতা চলে আসছে। তা এগুলো হচ্ছে কজেস অফ ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এরপরে প্রতিবন্ধকতা সমূহ বা ব্যারিয়ার্স অফ অ্যানিমেল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমরা তো জানি যে তোমরা নিশ্চয়ই 100 মিটার দৌড় জানো, আবার 100 মিটার হার্ডেলস জানো। হার্ডেলস এর ক্ষেত্রে আমরা দেখি যে কিছু দূর পর পরই কিছু হার্ডলার, কিছু ব্যারিয়ার দেয়, যে ব্যারিয়ার গুলো দিয়ে অতিক্রম করে অ্যাথলেটদেরকে এগিয়ে যেতে হয়, দৌড় দিতে হয়। তো ঠিক তেমনি ভাবে বিস্তারেও আবার অনেক ধরনের প্রতিবন্ধকতা, অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে, যে ফ্যাক্টর গুলো আমরা তাদেরকে বলছি ব্যারিয়ার্স বা তোমার প্রতিবন্ধক। প্রতিবন্ধকতার সংজ্ঞা এভাবে আমরা দিতে পারি যে পৃথিবীর এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রাণীরা পরিযান করে এবং স্বাভাবিকভাবে অনুকূল স্থানে, অর্থাৎ তার যে জায়গাটি পছন্দ হয়, যে জায়গাটাতে বসবাস করার মতো উপযোগী হয়, সেই জায়গায় সে বিস্তার লাভ করার চেষ্টা করে, বিস্তার লাভ করে। কয়েকটি শর্ত বা ফ্যাক্টরস এই বিস্তারে তার বাধার সৃষ্টি করতে পারে, যাদেরকে প্রতিবন্ধক বলা হয়। যেমন তুমি বললেই যে আমি আমেরিকা যেতে চাই, কিন্তু ধরো আমেরিকা একটা দূরত্ব, তো তার ব্যারিয়ার আছেই, প্লাস ভিসা একটা ব্যারিয়ার, অর্থাৎ তোমাকে ভিসা নিয়ে আমেরিকা যেতে হবে। তাহলে বিষয়টা আমরা এখানেই বুঝতে পারছি যে তুমি চাইলেই আমেরিকা যেতে পারবে না। আমেরিকা যেতে গেলে আমাদের জন্য একটি অন্যতম বাধা বা ব্যারিয়ার হচ্ছে ভিসা। এই প্রতিবন্ধক গুলোকে বা ব্যারিয়ার্স গুলোকে তিনটি ভাগে বা তিনটি শিরোনামে ভাগ করা যায়। একটি হচ্ছে ভৌত প্রতিবন্ধক বা ফিজিক্যাল ব্যারিয়ার্স, আবহাওয়াজনিত প্রতিবন্ধক বা ক্লাইমেটিক ব্যারিয়ার্স, আর একটা হচ্ছে জৈবিক প্রতিবন্ধক বা বায়োলজিক্যাল ব্যারিয়ার্স। ভৌত প্রতিবন্ধক যেমন পর্বতমালা, তোমরা জানো যে হিমালয় প্যালিয়ার্কটিক অঞ্চল এবং ওরিয়েন্টাল অঞ্চলের মাঝে একটি বড় ব্যারিয়ার, ফলে প্যালিয়ার্কটিক অঞ্চল থেকে বা উত্তরাংশের অনেক এনিমেল এই ব্যারিয়ার, এই হিমালয় পর্বত অতিক্রম করে ওরিয়েন্টাল অঞ্চলে আসতে পারেনি। এটি বিশাল ও সুউচ্চ হয়। দক্ষিণাংশের কখনো প্রাণীরা কখনো উত্তরে, বা উত্তরাংশের প্রাণীরা কখনো দক্ষিণে যেতে পারে না, যেমন উত্তরের অক্সেন এবং গিবন্স এবং দক্ষিণের হাতি এবং বাঘ। মরুভূমি বা ডেজার্ট, তোমরা নিশ্চয়ই সাহারা মরুভূমির নাম শুনেছো, কালাহারি মরুভূমির নাম শুনেছো, গোবি মরুভূমি বা গোবি মালভূমির নাম শুনেছো। তাহলে সাহারা মরুভূমির কারণে আফ্রিকার উত্তর ও দক্ষিণ অংশের প্রাণীকুল এর মধ্যে ব্যাপক বৈসাদৃশ্য দেখা যায়। তাহলে সাহারা মরুভূমি আমরা যখন রিজিয়ন গুলো পড়ছিলাম তখন বলছিলাম যে সাহারা মরুভূমি আফ্রিকার উত্তরাংশে অবস্থিত এবং একটা ব্যাপক ব্যারিয়ার হওয়ার কারণে উত্তরাংশের আফ্রিকার অনেক এনিমেলের সাথে দক্ষিণাংশের আফ্রিকার প্রাণী বিস্তার লাভ করেনি কিংবা দক্ষিণ থেকে উত্তরে যেতে পারেনি। জলরাশি এবং স্থলভূমি, তোমরা নিশ্চয়ই জানো জলরাশি স্থলজ প্রাণীর জন্য ব্যারিয়ার, আবার স্থলভূমি হচ্ছে স্থলজ প্রাণীর জন্য, স্থলভূমি হচ্ছে জলজ প্রাণীর জন্য ব্যারিয়ার। সাগর, মহাসাগর, বড় নদী কিংবা প্রণালী স্থলজ প্রাণীদের প্রতিবন্ধক, আবার বিশাল স্থলভাগ জলজ প্রাণীদের বাধা স্বরূপ। যেমন পক প্রণালীর নাম তোমরা শুনেছ, যেটি ভারত এবং শ্রীলঙ্কার মাঝে অবস্থিত। এই পক প্রণালীর কারণে শ্রীলঙ্কা বাঘ, আমরা যেটা রয়্যাল বেঙ্গল টাইগার বলছি বা প্যান্থেরা টাইগ্রিস, এই শ্রীলঙ্কায় এই কারণে পক প্রণালীর কারণে বাঘ পৌঁছতে পারেনি, ফলে শ্রীলঙ্কা বাঘ বিবর্জিত। অ্যাডাফিক ফ্যাক্টর, মনে রাখবে অ্যাডাফিক ফ্যাক্টর মিনস মাটির ভৌত ও রাসায়নিক গুণাগুণ, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ। এই গুণাগুণের কারণে সৃষ্ট বাস্তুগত উপাদানের নাম অ্যাডাফিক ফ্যাক্টর। যেমন শামুক চুন সমৃদ্ধ মাটিতে বেশি দেখা যায়, আবার অম্ল আধিক্যযুক্ত মাটিতে সে অনুপস্থিত। উদ্ভিদ প্রতিবন্ধক, যেমন বৃক্ষচারী যারা প্রাণী, আরবোরিয়াল প্রাণী, তারা উদ্ভিদহীন পরিবেশে বসবাস করতে পারবে না। আবার তৃণভূমির প্রাণী অর্থাৎ যারা গ্রাসল্যান্ডে বাস করে তারা বনে বসবাস করতে পারবে না। যেমন ইওসিনের শেষে উত্তর আমেরিকার পশ্চিম কোণের নিরক্ষীয় বনভূমি ধ্বংস হয়ে যাওয়ার কারণে সেখানকার প্রাইমেট গোষ্ঠী, এই প্রাইমেট গোষ্ঠীগুলো কি হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। তাহলে এগুলো আমরা দেখতে পাচ্ছি ভৌত প্রতিবন্ধক বা ফিজিক্যাল ব্যারিয়ার্স। আবহাওয়াগত প্রতিবন্ধক বা ক্লাইমেটিক ব্যারিয়ার্স, অন্যতম একটি তাপমাত্রা। আমরা যখন ট্রপিক্যাল রিজিয়ন পড়ছিলাম তখন বলছিলাম যে তাপমাত্রা ট্রপিক্যাল রিজিয়নে
যথেস্থ পরিমাণে থাকার কারণে প্রাণীদের বিস্তারে একটি ব্যাপক ভূমিকা রেখেছে। শীতল রক্ত বিশিষ্ট বা পয়কিলোথার্মাল অ্যানিমেল এবং কত উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীদের বিস্তারে তাপমাত্রা গুরুত্বপূর্ণ। শীতল রক্ত বিশিষ্ট প্রাণীরা যেমন উভচর, সাপ ইত্যাদি ট্রপিক্যাল অঞ্চলে বসবাস করে এবং অপেক্ষাকৃত যে অঞ্চলে তাপমাত্রা কম সে অঞ্চলে তারা বিস্তার লাভ করে না, যেতে পারে না, অনুকূল অবস্থা বিরাজ না করার কারণে বিস্তার লাভ করে না। অন্যদিকে মেরু অঞ্চলে অত্যধিক ঠান্ডার কারণে বসবাস করা যে সমস্ত প্রাণীগুলো আছে, যেমন আমরা মেরু ভল্লুক দেখলাম, মেরু শিয়াল দেখতে পেলাম, মেরু তোমার হচ্ছে নেকড়ে দেখতে পেলাম, এগুলো আবার এই তাপমাত্রা যে সমস্ত জায়গা ট্রপিক্যাল অঞ্চলে আসতে পারে না বা ট্রপিক্যাল অঞ্চলে বসবাস করতে পারে না। তাহলে তাপমাত্রা একটা বড় ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি বা ব্যারিয়ার দেখতে পাচ্ছি। আর্দ্রতা বা হিউমিডিটি, আর্দ্রতাবিহীন আবহাওয়া মরুভূমির অবস্থা সৃষ্টি করে যাতে অনেক প্রাণী টিকতে পারে না। আলো, আলো একটি পরোক্ষ প্রতিবন্ধক। আলোর অভাবে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় এবং তাতে প্রাণীদের খাদ্যাভাব দেখা দেয়। নিশাচর প্রাণীরা দিনের আলো সহ্য করতে পারে না। জৈবিক প্রতিবন্ধক বা বায়োলজিক্যাল ব্যারিয়ার্স, খাদ্য, খাদ্য একটা বিশেষ বিষয়। যেমন অনেক পতঙ্গ বিশেষ উদ্ভিদকে খাদ্য, আশ্রয় বা অবলম্বন এবং প্রজনন ক্ষেত্র হিসেবে বেছে নেয়, ফলে খাদ্য অনেক সময় প্রাণীদের বিচরণের প্রতিবন্ধক হতে পারে। শত্রু, অনেক প্রাণী পরজীবী বা খাদক হিসেবে বিশেষ প্রাণীর বিচরণে, ডিস্ট্রিবিউশনে ও স্থায়িত্বে বাধা দেয়। দৈহিক গঠন, প্রাণীর দৈহিক বৈশিষ্ট্য তার বিস্তারের প্রতিবন্ধক রূপে পরিগণিত হতে পারে। শারীরবৃত্তীয় বা ফিজিক্যাল, এবং একটু আগে আমরা বললাম উভচরের কথা, সরীসৃপদের কথা, যারা পয়কিলোথার্মাল অ্যানিমেল বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, যারা তাদের শারীরবৃত্তীয় কারণে অপেক্ষাকৃত তোমার হচ্ছে কম তাপমাত্রায় যেতে পারে না। আবার উষ্ণ রক্ত বিশিষ্ট তাদের এই শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল কন্ডিশনের কারণেই যে কোনো পরিবেশে খাপ খাওয়াতে পারে, যেমন পাখি এবং স্তন্যপায়ী প্রাণী। স্বভাবগত বৈশিষ্ট্য, কিছু প্রাণী আছে যাদের হোম সিকনেস আছে, যেমন আমরা সেটা দেখবো মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে, যে কিছু প্রাণী মানসিক ব্যাপারটি প্রকট, যারা যেমন পাখি আছে যারা নিজ বাসস্থানের উপর দারুণ আকর্ষণ অনুভব করে এবং পরিযান শেষে আবার নিজ বাসস্থানে বা আবাসস্থলে ফিরে আসে, ফলে তারা অন্য স্থানে গিয়ে বসবাস করার মানসিকতাই রাখে না। স্বভাবগত বৈশিষ্ট্য, বিজ্ঞানী নেইল বলছেন যে মার্সুপিয়ালের বিস্তারের প্রধান প্রতিবন্ধকতা হলো অমরাযুক্ত স্তন্যপায়ীদের তুলনায় তারা কম আক্রমণ প্রবণ এবং প্রজননে তেমন সফল নয়। এই কারণে তারা তাদের ডিস্ট্রিবিউশনটা আমরা সব অঞ্চলে দেখতে পাবো না। যেমন মার্সুপিয়াল কে আমরা অস্ট্রেলিয়ান অঞ্চলে দেখতে পাই, আর কিছু আমরা তোমার নিওট্রপিক্যাল অঞ্চলে দেখতে পাই। তো এগুলো গেল সব ব্যারিয়ার। উপায় বা ওয়ে অফ ডিস্ট্রিবিউশন অফ অ্যানিমেলস, আমরা একটু আগে স্লাইডে দেখেছিলাম এই বেরিং প্রণালী, এই পানামা যোজকও দেখেছিলাম। তো বেরিং প্রণালী ইউরেশিয়া এবং নর্থ আমেরিকার ভিতরে সংযোগ স্থাপন করেছিল এবং এর ফলে অনেক প্রাণীকুল দুই অঞ্চলে যাতায়াত করতে পেরেছিল, এবং পরবর্তীতে যখন তারা আবার বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাদের মধ্যে একটা বিচ্ছিন্ন অবস্থা সৃষ্টি হয়। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত ল্যান্ড ব্রিজ বা এরকম একটি করিডোর বা এরকম একটি স্থলযোজক বা একটি উপায় ছিল, ফলে এনিমেল এই অঞ্চল থেকে এই অঞ্চলে যাওয়ার সুযোগ পেয়েছিল। আবার আমরা যদি পানামা যোজক দেখি, এখন এনিমেলেরও ছবি দেওয়া আছে, দেখো অনেক এনিমেল লেখাই আছে দ্য গ্রেট ইন্টারচেঞ্জ, অর্থাৎ এখান থেকে ক্যাট ফ্যামিলি, ডগ ফ্যামিলি, হর্স ফ্যামিলি, এলিফ্যান্ট ফ্যামিলি, বিয়ার ফ্যামিলি, পিগ ফ্যামিলি, ক্যামেল ফ্যামিলি নর্থ আমেরিকা থেকে সাউথ আমেরিকায় আসে। আবার সাউথ আমেরিকা থেকে প্যাঙ্গোলিন অর্থাৎ সজারু, তারপরে অ্যান্টিটার, পিপিলিকা ভুক, আর্মাডিলো, স্লথ এবং অপসাম, এগুলো নর্থ আমেরিকা যাওয়ার সুযোগ লাভ করে এই পানামা যোজকের মাধ্যমে। তাই এটা হচ্ছে একটা ওয়ে বা রাস্তা বা উপায়। ওয়ে বা ওয়ে অফ ডিস্ট্রিবিউশন অফ এনিমেলস হচ্ছে নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রাণীরা নিত্য নতুন স্থানে বিভিন্ন মাধ্যমে বিস্তার লাভ করে বা বিস্তার লাভ করার চেষ্টা করে। কয়েকটি প্রধান উপায় নিচে উল্লেখ করা হলো, যেমন স্থল সেতু বা ল্যান্ড ব্রিজ। সুদূর অতীত থেকে মেসোজোইক মহাযুগ পর্যন্ত এশিয়া ও উত্তর আমেরিকা প্রশস্ত স্থল সেতুর মাধ্যমে যুক্ত ছিল। এ কারণে উভয় মহাদেশের অনেক জীবিত উদ্ভিদ ও প্রাণী একই রকমের। সম্প্রতি অভিন্ন 156টি গণের উদ্ভিদ এই দুই অঞ্চলে পাওয়া গেছে। তেমনি প্লায়োসিনের শেষের দিকে পুনরায় জেগে ওঠা স্থল সেতু দিয়ে মাস্টাডন, ঘোড়া, হরিণ, নেকড়েবাঘ এবং বিড়াল উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকায়, আর দক্ষিণ আমেরিকা থেকে স্লথ ও আর্মাডিলো উত্তর আমেরিকায় পরিযান ঘটায়, যেটা আমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছি। বিজ্ঞানী সিমসন তার বই ল্যান্ড ব্রিজ অ্যান্ড ম্যামাল গ্রন্থে স্থল সেতুকে 3 ভাগে
ভাগ করেন। একটি হচ্ছে করিডোর সেতু, একটি ফিল্টার সেতু, আরেকটি হচ্ছে সুইপ স্টেক সেতু। করিডোর হচ্ছে অপেক্ষাকৃত প্রশস্ত সেতু, যেটা বেরিং প্রণালী। ফিল্টার সেতু যেটা অপেক্ষাকৃত সংকীর্ণ, যেমন এটা হচ্ছে একটা ফিল্টার সেতু, উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝে পানামা যোজক ফিল্টার সেতু, যেটা অপেক্ষাকৃত সংকীর্ণ। আর সুইপ স্টেক সেতু এটি হচ্ছে ভাসমান ছিন্নমূল উদ্ভিদ, কাঠের গুড়ি বা লতা পাতা এই ধরনের একটি টেম্পোরারি সেতু, যা সর্বদা একমুখী এবং বেশ ঝুঁকিপূর্ণ। তাহলে এই স্থল সেতু একটি উপায়, যে উপায় বা ওয়ে এনিমেল কি করতে পারে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে স্থানান্তরিত হতে পারে, ডিস্ট্রিবিউট হতে পারে, বিস্তার লাভ করতে পারে। আমরা এরপরে দেখবো যে প্রাকৃতিক ভেলা বা ন্যাচারাল রাফট, রিনডিয়ার বা ক্যারিবো এবং শ্বেত ভল্লুক এই ভাসমান বরফ রাশি দিয়ে উত্তর আমেরিকা থেকে এশিয়ায় গমন করে মহাদেশীয় এবং মহাসাগরীয় দ্বীপে প্রাকৃতিক ভেলার সাহায্যে প্রাণীরা দ্বীপগুলোতে তোমার ডিস্ট্রিবিউট হতে পারে, আগমন ঘটতে পারে, বিস্তার লাভ করতে পারে। বায়ু প্রবাহ, গ্লিক, এলটন প্রমুখ বিজ্ঞানীরা কয়েক হাজার ফুট উচ্চে বায়ু হতে অনেক পতঙ্গের লার্ভা, নিম্ফ এবং উদ্ভিদের বীজ সংগ্রহ করে প্রমাণ করেছেন এসব জীবের বিসরণ বায়ুর মাধ্যমে ঘটে থাকে। ঝড়, অনেক সময় প্রবল ঝড়ে প্রজাপতি, ঘাসফড়িং ও বিটল জাতীয় প্রাণী পতঙ্গকে অনেক দূরে ছড়িয়ে পড়তে দেখা যায়। জিমারম্যান নামক একজন বিজ্ঞানী তার প্রতিবেদনে বলছিলেন যে উত্তর আমেরিকা থেকে একজোড়া মাছরাঙ্গা ঝড়ের কবলে পড়ে হাওয়াই দ্বীপে চলে আসে বা হাওয়াই দ্বীপে পাওয়া যায়। হাওয়াই দ্বীপে পাওয়া যাওয়ার একটি কারণ হচ্ছে যে প্রবল ঝড়ে তারা উত্তর আমেরিকা থেকে হাওয়াই দ্বীপে এসে যায়। তাহলে এটা একটি বিস্তারের উপায় আমরা বলতে পারি। তাহলে প্রাকৃতিক ঢালা, বায়ু প্রবাহ, ঝড়, এছাড়াও আরো রয়েছে উড়ুক্কু প্রাণীদের মাধ্যমে স্থানান্তর, পাখি, বাদুড় ইত্যাদির পায়ে, পালকে কিংবা লোমে এই বিভিন্ন ধরনের ক্ষুদ্র প্রাণী, শস্য বীজ এগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে পারে। মানুষের মাধ্যমে দৈবক্রমে, যেমন তেলাপোকা তোমরা জানো যে ভারতবর্ষে মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কিংবা শখের বশে যেমন ডিঙ্গো ডগ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেই মানুষ নিয়ে গেছে। তাহলে এই মানুষের মাধ্যমেও এনিমেল ছড়িয়ে পড়ছে। পোষকের মাধ্যমে অনেক পরজীবী ও ব্যতিহার জীবীর বা কমেন্সালসের বিস্তৃতি ঘটেছে। তাহলে আমরা বেশ কিছু ওয়ে দেখতে পেলাম। এই ওয়ে গুলোর ভিতরে প্রথম যে ওয়েটি দেখেছিলাম সেটা স্থল সেতু। স্থল সেতুকে আবার তিনটি ভাগে আমরা দেখতে পেয়েছি। স্থল সেতুর পরবর্তীতে আছে প্রাকৃতিক ভেলা, বায়ু প্রবাহ, ঝড়, উড়ুক্কু প্রাণীর মাধ্যমে স্থানান্তর, মানুষের মাধ্যমে স্থানান্তর, পোষকের মাধ্যমে স্থানান্তর। তাহলে এতখানি পর্যন্ত আমরা মোটামুটি ভাবে আমাদের যে টপিকস, সেই টপিক্সের বিষয়গুলো দেখতে পাচ্ছি। প্রাণীর বিস্তার, এর কনসেপ্ট বলেছি বা এর বলতে কি বুঝি, এর প্রকারভেদ বা টাইপস, এর ধরন বা প্যাটার্নস, কারণ বলতে মূলত বিচ্ছিন্ন বিস্তারের কারণ ও প্রতিবন্ধকতা এবং উপায়। প্রতিবন্ধকতা বলতে ব্যারিয়ার্স এবং উপায় বলতে ওয়েজ। তাহলে এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, যেমন বিচ্ছিন্ন বিস্তার নিয়েই শুধু একটি প্রশ্ন হতে পারে, বিচ্ছিন্ন বিস্তার কি, বিচ্ছিন্ন বিস্তারের প্রকারভেদ, বিচ্ছিন্ন বিস্তার কাকে বলে, বিচ্ছিন্ন বিস্তারের উদাহরণ সহ বিচ্ছিন্ন বিস্তারটি আলোচনা করা। এভাবে প্রশ্ন হতে পারে। প্রতিবন্ধকতার উপরে প্রশ্ন হতে পারে, উপায়ের উপরে প্রশ্ন হতে পারে। পুরোটাই খুব সুন্দরভাবে তোমরা উপস্থাপন করতে পারবে।